সে মানুষ যাই হোক না কেন, সে কি ভালো কোচ না খারাপ কোচ? সাকিব প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার ক্ষমতা রাখে, ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে। সাকিব আল হাসান এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ দল থেকে চলে যায়, আসসালামু আলাইকুম, ওয়েলকাম এভরিওয়ান। স্পোর্টস 24/7 প্রেজেন্টস ডট বলে, এবং আমরা মূলত যেহেতু বাংলাদেশের টেস্ট সামনে ইন্ডিয়ার সাথে, সো সে কারণেই আমরা আবার আপনাদের সামনে এসে গিয়েছি। বাংলাদেশের খেলা না হলে এবং বাংলাদেশের খেলা যদি না চলে আমরা খুব একটা আপনাদের সামনে আসি না, তাই না? তো আমরা আজকে অলরেডি দেখতে পেয়েছি যে বাংলাদেশের স্কোয়াড ঘোষণা করেছে এবং যেখানে 16 সদস্যের একটা স্কোয়াড দিয়েছে, এবং আনফর্চুনেটলি সেই 16 জনের সদস্যে আমরা কিন্তু শরীফুলকে দেখতে পাইনি। প্রথম কোশ্চেন যেটা আমি করব ঠিক করে রেখেছি সেটা হচ্ছে যে শরীফুল প্র্যাকটিস করার পরেও কেন একাদশে নেই তালহা? আমার কাছে মনে হয় যে হয়তো প্রথম টেস্টটা আমরা যেমন দেখেছিলাম যে আগের পাকিস্তানের সাথে আমরা যখন খেলেছি তখনও কিন্তু একটু চেঞ্জ হয়েছিল, যে প্রথম টেস্টে শরীফুল ছিল কিন্তু দ্বিতীয় টেস্টে কিন্তু শরীফুলকে রাখা হয়নি। তো সেই ক্ষেত্রে আমার মনে হয় যে হয়তো প্রথম টেস্টের দল যেহেতু ঘোষণা করেছে, হয়তো একটু পরীক্ষা করার জন্য এখানে হচ্ছে নতুন করে একটু চেঞ্জ হয়েছে। এখানে যে বিষয়টা আমি যে লক্ষণীয় সেটা কিন্তু তোমার যে আমরা একটা বিগত কয়েকদিন যাবত যে জিনিসটা দেখেছি যে এবাদত সেও কিন্তু থাকার একটা কথা ছিল, বা সেও বলছে যে আমি ফিট হয়ে ফিরতেছি ইন্ডিয়া টেস্টে, এরকম বেশ কিছু আমরা ইন্টারভিউ দেখেছি তার, বাট সে কিন্তু তাকেও কিন্তু দলে রাখা হয়। এটা একটু কাকতালীয় বিষয়। আরো আমরা দেখেছি যে নতুন অভিজ্ঞদের একটু সাইডে রেখে এবার নতুনদের একটু সুযোগ দেওয়া হয়েছে, এবং দেখা হচ্ছে হয়তো যে চেষ্টা করে যে হয়তো নতুন কোনো ফলাফল আসে কিনা। আবার এটাও হয়তো দেখা হচ্ছে যে ইন্ডিয়ার বিপক্ষে বিশেষ করে যারা অভিজ্ঞ সম্পন্ন এদেরও অনেক সময় দেখা যায় ফর্ম ড্রপ করে। তো সেই ক্ষেত্রে নতুনদের দিয়ে একটু চেক আউট করার মতো, যেমন আমরা যদি বলতে চাই যে একটা নতুন বৈচিত্র্য ক্রিয়েট করার জন্য, যেমন মুস্তাফিজুরের মতো হঠাৎ করে কেউ এসে যদি একটু টার্নিং পয়েন্টটা ক্রিয়েট করতে পারে তার জন্য হয়তো নতুন। তাহলে আমরা যদি আরেকটু ইয়েতে যাই, সেটা হচ্ছে যে ওভারঅল স্কোয়াড নিয়ে যদি কথা বলি, আমরা আরেকটা চেঞ্জের নতুন একটা মুখ দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে জাকির আলী অনিক। এটা নিয়ে আমরা কথা বলবো, কিন্তু তার আগে তুমি ওভারঅল স্কোয়াড নিয়ে যদি একটু আমাদেরকে বলো যে ওভারঅল স্কোয়াডটা আসলে যে 16 জনের যেটা স্কোয়াড দেওয়া হয়েছে, এই স্কোয়াড ওভারঅলটা কেমন? তোমার কি মনে হয় আমরা কি আবার চমক ঘটাবো ইন্ডিয়ার সাথে? হ্যাঁ, আমার কাছে মনে হচ্ছে যে আমরা দেখছি বর্তমানে কিন্তু সব জায়গায় বাংলাদেশ বেশ বেটার একটা পজিশনে আছে, এবং যদি বলি যে পাকিস্তান টেস্ট নিয়েও কিন্তু আমরা তেমন একটা আশাবাদী ছিলাম না। তো আমরা কিন্তু তখনও কিন্তু ডট বলের এমন এপিসোডও করিনি আমরা। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি বড় রকমের একটা চমক বাংলাদেশ ঘটিয়েছে, এবং যারা ফর্মে ছিল না যেমন লিটন দাস বা যেসব প্লেয়ার আছে সাদমান ইসলাম, এদের দিয়ে আমরা তেমন একটা আশাবাদী ছিলাম না। তো আমরা দেখেছি ভালো করেছে, এবং পাকিস্তান টেস্টে কিন্তু প্রত্যেকেই ভালো খেলেছে, নট অনলি সিঙ্গেল পারসন, পুরো টিম ওয়ার্ক যেটা হয় সেই টিম ওয়ার্কটাই কিন্তু পাকিস্তানের সাথে হয়েছে। হ্যাঁ, এইটাই যে যদি বলি যে একদম ইন্ডিভিজুয়ালি ভাবে যে ব্যাটিং সাইডে আজকে সে পারছে না, আমি দায়িত্বটা পালন করছি, বোলিং সাইডে আজকে তুমি পারছো না, আমি দায়িত্বটা পালন করছি, ঠিক এইভাবে একটা কম্বিনেশনময় একটা খেলা হয়েছে, যেটা অনেকদিন আমরা টেস্ট ক্রিকেটে দেখি না। পাকিস্তানের মতো একটা ওয়ার্ল্ড ক্লাস টিম, একটা অনেক বড় টিমকে আমরা যখন হারিয়েছি, একটু হলেও আত্মবিশ্বাস আছে যে ওইটারই হয়তো রিপিট আমরা দেখতে পারবো ওইখানে, যে প্রত্যেকেই নিজের জায়গা থেকে দায়িত্বটা পালনের চেষ্টা করবে। হয়তো সবাই হয়তো প্রতিদিন পারবে না, যেটা লিটন দাস আমাদের বলেছিল প্রেস কনফারেন্সে। তো আমরাও চাই যে সবাই না পারুক, কিন্তু যারা পারুক তারা যেন পারার মতো পারুক। তো আমরা আবার কথায় ফিরে আসবো, তার আগে আমরা যদি একটু স্কোয়াডটা দেখে নিই। এই মুহূর্তে স্ক্রিনে হয়তো আপনার স্কোয়াডটা দেখতে পাচ্ছেন, যে আমাদের স্কোয়াডে এই মুহূর্তে কারা রয়েছে, পুরো একটা ডিটেলস আমরা হয়তো দেখবেন। সেটা হচ্ছে যে কারা রয়েছে স্কোয়াডে। জাকির আলী অনিক জি টেস্টের প্লেয়ার না, টেস্টের প্লেয়ার তো না, তাকে কেন দলে রাখা হইল? এখন আমার প্রশ্ন, এটা কিন্তু অনেক অলরেডি কমেন্টস আমি ফেসবুকে বেশ কিছু কমেন্টস আমি ঘাটাঘাটি করে দেখছি, যে অনেকেরই প্রশ্ন যে তাকে কেন আর কি টেস্ট স্কোয়াডে কেন রাখা হচ্ছে, দর্শকদের প্রশ্ন আর কি। আচ্ছা, এটা আমার কাছে মনে হয় যে এখন একটা কোচ, বাংলাদেশের সমগ্র সিস্টেমটা এখানে চেঞ্জ হচ্ছে, এবং একটা কোচের হয়তো মনে হতে পারে, যারা ভিতরে যারা আছে তাদের হয়তো এটা মনে হতে পারে যে জাকিরকে একটু টেস্টে বাজিয়ে দেখা যাক, কারণ আমাদের ওপেনিং সাইডটা কিন্তু খুব বেশি দুর্বল বাংলাদেশের বর্তমানে। অনেকের তো ওপেনিং এ তুমি নামাইতে পারতেছো না, কি হিসাব করে তাকে ওপেনিং এর কথা বলতেছো? ওপেনিং এ তো যে পাকিস্তানের সাথে যে পারফরম্যান্স ছিল, আমার মনে হয় সেই পারফরম্যান্সটাই সেই ধারাবাহিকতাটাই হয়তো এখানে থাকবে। স্কট কিন্তু সেই রকমই হবে, পাকিস্তানের সাথে যেই ধারাবাহিকতাটা ছিল ওটাই থাকতেছে। খাটলি আমার যেটা মনে হচ্ছে যে শরীফুল
এখানে একটা শরীফুল এখানে হয়নি। সুপ্রিয় দর্শক, আপনার কাছে কি মনে হয় টেস্টের স্কোরটা কেমন হয়েছে? আপনাদের কার পরিবর্তে রাখলে বেটার হইতো, বা এরকম কোনো কাউকে যদি স্কোয়াড কি পারফেক্ট হয়েছে কিনা, এটা নিয়ে আপনারা অবশ্যই কমেন্টসে জানাবেন। এবং আমাদের ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, কিন্তু মাস্ট বি। তাহলে আমরা যদি আরেকটু মানে ডিপলি অ্যানালাইসিসে যদি যেতে চাই, সেটা হচ্ছে যে রিসেন্ট বাংলাদেশ টিমের যে টিম কম্বিনেশন বলো, টিমের প্রতি ডেডিকেশন বলো, সবকিছু কিন্তু আগের থেকে অনেক বেটার। হ্যাঁ, অনেক বেটার। ইভেন আমরা কিন্তু এটাও কয়েকটা মিডিয়াতে দেখেছি, সেটা হচ্ছে যে তারা নাকি এরকম বলেছে, এটা আসলে কতটুকু ভ্যালিড, যে উপর থেকে তাদের কাছে কোনো ফোন কল বা কোনো কিছু প্রেশার যায় নাই যে দলে একে রাখা লাগবে বা এরকম কোনো কিছু কিন্তু তাদেরকে এই পাকিস্তান টেস্টের সময় করা হয় না, যেটা বিগত সময় করা হইতো যে হ্যাঁ দলটা এরকম হইলে ভালো হইতো, যে ফোন যাইতো তাদের কাছে। এবার নাকি কোনো সেরকম অদ্ভুতরে ফোন কোনো কিছু যায় নাই। এটা আসলে স্বাভাবিকভাবে। আর আমার কাছেও মনে হয় যে হাতুড়ি সিং নিজেও একটা প্রেশারের উপরে আছে এখন। সেই ক্ষেত্রে তার যে একটা একতরফা শাসনামল, সেটারও অবসান হয়েছে আমার মনে হয় এতদিনে, যে প্লেয়ারদের উপরে চাপ বা হচ্ছে তাদেরকে একটা কড়া শাসনের ভিতরে রাখার যে টেকনিকটা, এইসব কোনোটা হয়তো কাজ করে না। আমরা দেখেছি পাকিস্তান টেস্টে যেমন বাংলাদেশ একটা মুক্ত মস্তিষ্কে খেলেছে। পাকিস্তানের সাথে সিরিজ জেতার ফলে, তোমার কথার মাঝখানে ইন্টারাপ্ট করতেছি, কজম হচ্ছে তুমি যেই টপিকে যাচ্ছ হাতুড়ের ব্যাপারে কথা বলতেছো, বাট সে মানুষ যাই হোক না কেন, সে কি ভালো কোচ না খারাপ কোচ? আচ্ছা, আমার কাছে মনে হয় যে কোচ হিসেবে হয়তো হ্যাঁ অনেক বেশি পারদর্শী, তার অভিজ্ঞতা আছে, কিন্তু মানুষ হিসেবে কেমন, এই জায়গাটা একটু সন্দেহ থেকে যায়। যখন নাসুমকে যখন থাবা মানে চড় দেওয়ার এটা কিন্তু আসলে একটা কন্ট্রোভার্সিয়াল, এটা কিন্তু রিসেন্টলি অ্যাকুরেট যে ঘটনা সেটা কিন্তু পাবলিশড হয়েছে। তুমি হয়তো যদি একটু ঘাটাঘাটি করো বা এই করো জানতে পারবে এটা রিসেন্ট এই ঘটনাটা কি হয়েছে। আমরা এটা নিয়ে পরে একটা ভিডিও বানাবো ইনশাআল্লাহ, দ্রুতই দর্শকদের জানাবো। তো এখানে তোমার কাছ থেকে কি মনে হচ্ছে যে আমরা এতদিন একচেটিয়া একটা নিউজ পেয়েছি এবং একচেটিয়া মানুষকে সেটা জানিয়েছি এবং আমরাও সেটাই বিশ্বাস করে গেছি, হয়তোবা মানুষও সেটা বিশ্বাস করছে, বাট রিসেন্টলি কিন্তু এটার একটা আউটপুট আসছে। আমি হাতুড়ের পক্ষে কথা বলতেছি না, এটা আমিও বলবো না, হয়তোবা সে রিপ্লেস হয়ে যাবে as soon as possible। হ্যাঁ, কিন্তু পাকিস্তানের সাথে ম্যাচ জেতাতে কিন্তু তারও কিন্তু অবদান রয়েছে। হ্যাঁ অবশ্যই, কিন্তু আমি যদি আপনাকে বলি যে তার আগের যে আমরা হচ্ছে দুইটা বড় বড় টুর্নামেন্ট আমাদের গেল, সেইখানে কিন্তু আমরা কোনো সাফল্য পাইনি। আমরা সাফল্য পেয়েছি হাতুড়ের বিগ টুর্নামেন্টে পারফরম্যান্স জিরো। এটা ডেফিনেটলি মেনে নিতে হবে যে বড় ধরনের টুর্নামেন্টে হাতুড়ে সিং ইজ নট এ গুড কোচ। হ্যাঁ, এখন এই জাস্ট এই টেস্টে এসে আমরা দেখেছি যে তার নেতৃত্বে দল বেশ ভালো করেছে, প্রত্যেকটা সাইডই ভালো করেছে, যাদের উপরে সে ভরসা রেখেছে তারা প্রত্যেকে জ্বলে উঠেছে, কিন্তু সেইটা এসে একটা টেস্ট সিরিজে মাত্র। কিন্তু আমরা আসলে যেহেতু ভারত বাংলাদেশের নিয়ে কথা বলছি, ওখান পর্যন্ত যে ভারতের স্কোয়াড নিয়েও আমরা হয়তো আলোচনা করব, যদি তোমার সে ব্যাপারে কোনো কিছু বলা থাকে। যে সেটা যে বাসিত আলী কিন্তু বাংলাদেশকে এক প্রকার ধুয়ে দিছে, যে বিরাট কোহলি ডাবল করবে, এই করবে, সেই করবে। আমার কাছে মনে হয় সময় বলে দিবে, কারণ বাংলাদেশের এখন ওই যে একটা কি বলবো, যে পরিবর্তনের যে একটা সময় চলছে, তার ধারাতে হয়তো হ্যাঁ মানে ভারত হয়তো জেতার সম্ভাবনা বেশি এবং তারা আমাদের থেকে অনেক এগিয়ে, ওয়ার্ল্ড মানে টপ 1-2 লেভেলের প্লেয়ার হচ্ছে তারা এখন পর্যন্ত এক নম্বরে রয়েছে। কিন্তু আমার কাছে মনে হয় যে বাংলাদেশকে যদি টক্কর দিতে হয় তাহলে তাদের তেমন প্রস্তুতি এবং সেই রকম ছোটখাটো দল হিসেবে বাংলাদেশের সাথে এখন খেলবে না, তারা বাংলাদেশকে আসলে বড় প্রতিপক্ষ হিসেবেই খেলবে। সো দর্শক, আমরা চেষ্টা করেছি আপনাদের সাথে আসলে বাংলাদেশের স্কোয়াডটা নিয়ে একটু আলোচনা করার জন্য, এবং বাংলাদেশের আরও কিছু টপিক আমরা স্কিপ করে গিয়েছি যেহেতু ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো এখানে আরেকটু শেষ করার আগে শেষ করছি না, কারণ হচ্ছে যে হট টপিকে আমরা একটা বাদ দিয়েছিলাম, সেটা হচ্ছে সাকিব আল হাসান। সে কিন্তু স্কোয়াডে আছে এবং তার রিসেন্ট পারফরমেন্স পাকিস্তানের সাথেও অসাধারণ ছিল। কাউন্টি সে খেলতে গিয়েছে, সেখানেও কিন্তু সে অলরেডি নিজের নাম সেভাবেই সে প্রকাশ করে যাচ্ছে। এখন সে পারফরমেন্সের জোরেই কিন্তু আসলে দলে রয়েছে। তাকে অন্যান্য পলিটিক্যাল ইস্যুতে যেভাবেই যাই করা হোক না কেন, সেখান থেকে হয়তোবা তাকে কিছুই করা যাবে না, এবং সে বাংলাদেশে আদৌ আসবে কিনা এর মধ্যে রিসেন্টলি এটা একটা কন্ট্রোভার্সিয়াল থেকে যেতে পারে। কিন্তু বাট দলের যত খেলা হচ্ছে বা হবে সবগুলোতে সে কিন্তু অ্যাটেন্ড করছে, এটা ঠিক। আর মেইনলি যে ভারতের যে স্কোয়াডটা, আমি যদি বলি যে সেখানে কিন্তু সাকিবের থাকাটা খুবই জরুরি, কারণ আইপিএল এর মতো একটা জায়গা, সাকিব প্রত্যেকটা প্লেয়ারকে ইন্ডিভিজুয়ালি ট্র্যাক করার ক্ষমতা রাখে, ভারতের প্রত্যেকটা প্লেয়ারকে। সেই জায়গায় সাকিব আল হাসান এখন যদি এই মুহূর্তে বাংলাদেশ দল থেকে চলে যায় তাহলে বাংলাদেশের একটা বিপদ হবে, কারণ সেই একমাত্র এক্সপিরিয়েন্স প্লেয়ার যে ভারতের প্রত্যেকটা প্লেয়ারের সম্পর্কে ইন্ডিভিজুয়াল নলেজটা জানে।
সুপ্রিয় দর্শক, আপনাদের কেমন মনে হচ্ছে যে বাংলাদেশ ভারতের সাথে কেমন করতে পারে, জিতবে নাকি অন্য কিছু হবে? এবারের পারফরমেন্স, বাংলাদেশ দলের যে কম্বিনেশন, কনফিডেন্স সবকিছুই কিন্তু টপ নচ লেভেলে রয়েছে। আশা করি একটা ভালো পারফরমেন্স হবে। আপনাদের কাছে কি মনে হয় অবশ্যই জানাবেন কমেন্টসে। আমি আরাফাত পাভেল এবং আমার সাথে রয়েছে তালহা ইবনে শরীফ। আজকের মতন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।